সমগ্র বিশ্বের যে টেকনোলজি চেঞ্জ হচ্ছে, তো ওটার সাথে সাথে যে একজন লেখক কিন্তু ভবিষ্যৎ দেখতে পান। তো লেখক যেহেতু ভবিষ্যৎ দেখতে পান, ওই ভবিষ্যতের সাথে সাথে লেখক যদি নিজেকে চেঞ্জ করতে পারে, সময়ের সাথে যদি সে মার্চ করতে পারে, তখন এটা খুব জরুরি একজন লেখকের জন্য। আমি সেটাই চেষ্টা করছি। এবারের পর্ব আড্ডাবাজি। দর্শক, আজ আমাদের বিনোদন সারাদিন স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন পর্দার নেপথ্যের নায়ককে। তিনি একজন লেখক, নাট্যকার। তার কাছ থেকে আমরা পেয়েছি প্রায় 400-র বেশি একক নাটক, প্রায় 62-র বেশি ধারাবাহিক। তিনি আহসান আলমগীর। নাটক লেখার প্রসঙ্গ ধরেই আজ আমরা তার সঙ্গে গল্প করব। চলুন জনপ্রিয় এই নাট্যকারের সঙ্গে গল্পে হারাই। কেমন আছেন? ভালো আছি। এবং আপনাকে সামনে পেয়ে ভীষণ ভালো লাগছে। নাট্যকার হিসেবে এবং নাটকের জগতের নানান গল্প তো জমে আছে, তবে এই যে দীর্ঘ সময় ধরে, আমি যতটুকু জানি প্রায় 19 বছর ধরে আপনি নাটক লিখছেন এবং এতটা সময় পার হয়ে গেছে, এখনো আপনার জনপ্রিয়তা কিন্তু অটুট আছে। যদি প্রথমে আপনার জনপ্রিয় একটি ধারাবাহিকের প্রসঙ্গেই আসি, হাবর স্কলারশিপ, এই নাটকটি সম্পর্কে একটু শুনতে চাই। যে সম্প্রতি আমরা যেটা দেখেছি যে 320তম পর্ব পার হয়েছে, আসলে এই জনপ্রিয়তা আসলে আপনি কিভাবে উপভোগ করছেন, কেমন ভাবে দেখছেন? আসলে সময়ের সাথে সাথে অডিয়েন্সের রুচি পরিবর্তন হয়, একটা জেনারেশন তৈরি হয়, এক জেনারেশন এক একভাবে দেখতে পছন্দ করে। তাছাড়া সমগ্র বিশ্বের যে টেকনোলজি চেঞ্জ হচ্ছে, তো ওটার সাথে সাথে যে একজন লেখক কিন্তু ভবিষ্যৎ দেখতে পান। তো লেখক যেহেতু ভবিষ্যৎ দেখতে পান, ওই ভবিষ্যতের সাথে সাথে লেখক যদি নিজেকে চেঞ্জ করতে পারে, সময়ের সাথে যদি সে মার্চ করতে পারে, তখন এটা খুব জরুরি একজন লেখকের জন্য। আমি সেটাই চেষ্টা করছি। কিন্তু এই যে আপনি এত জনপ্রিয়, এই জনপ্রিয়তাকে আপনি কিভাবে উপভোগ করছেন, এটা নিয়ে কি বলার আছে? এটা আসলে অবশ্যই এনজয় করছি যে আমার যারা দর্শক আছেন এবং এই ডিরেক্টর বা প্রডিউসার, তারা মানে আমার কাজের আপডেটিংটা তারা পছন্দ করছেন এবং এটা আমিও এনজয় করছি। আচ্ছা, এবং যেমনটা আমরা দেখেছি যে হাবর স্কলারশিপ নাটকটি পুরোপুরিভাবে বরিশালের ভাষায় নির্মিত, অথচ আপনি তো নোয়াখালীর মানুষ। তো এই বরিশালের বিষয়টা আপনি নিজেকেই আসলে কিভাবে আয়ত্ত করেছেন, নিজের ভেতরে কি করে ধারণ করেছেন? আমি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস আছে আমার। এর মধ্যে হলো, আমি যেহেতু নোয়াখালীর পাশাপাশি এই পুরনো ঢাকা, তারপর বরিশাল, ময়মনসিংহ, তো এই বিভিন্ন ভাষা আমার আয়ত্তে আসার মূল কারণ হলো যে আমি যখন গ্রাম থেকে ঢাকা আসি, তো আমার বোনের বাড়িতে আমি প্রথম উঠি। তো এটা হলো 92। আচ্ছা। তো তখন আমার বোনের বাড়িতে বিভিন্ন লোকজন ভাড়া থাকতেন, বিভিন্ন অঞ্চলের। তাদের সাথে আসলে কথা বলতে বলতে এই আয়ত্তটা আসে। যখন আমি আবার প্রফেশনে আমার এটা প্রয়োজন হলো, তখন আমি এটার চর্চাটা আরেকটু বাড়িয়ে দিই, এতে আমার একটা সুবিধা হয়। আর তাছাড়া হাবুর স্কলারশিপের ম্যাক্সিমাম আর্টিস্ট বরিশালের মানুষ, যার কারণে ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমাকে খুব বেশি একটা বেগ পেতে হয় না। হ্যাঁ, তারা এটাকে, আমি একটু বরিশালের একটু টোন দিয়ে দিলে তারা ওটাকে ধরে ফেলতে পারে। তবে এটাও কিন্তু একটা অনেক বড় গুণ, যেটা আপনি বলছিলেন যে অনেক অঞ্চলের মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে বলে ভাষাগুলো আপনি আয়ত্ত করে নিয়েছেন, রপ্ত করে নিয়েছেন। 2007 সাল থেকে আপনি পূর্ণাঙ্গভাবে নাটক লিখছেন। এই যে 19 বছরে আসলে দর্শকদের মাঝে যে বিষয়টা দেখা যায় যে তাদের রুচির, স্বাদের বা অনেক ট্রেন্ডও চলে আসে, পরিবর্তন হয়, এই প্রতি মুহূর্তে আসলে ট্রেন্ডের সাথে আপনি নিজেকে আপডেট করেন কিভাবে? কি কি করতে হয় আসলে নিজের জায়গা থেকে? সমসাময়িক বিষয়গুলোকে, যেসব ঘটনা বলি, এগুলোকে একটু অ্যানালাইসিস করতে হয়, আয়ত্তে আনতে হয়। তারপর যেটা হলো যে এই সময়ের স্টুডেন্ট যারা, যেমন ফেসবুকের মাধ্যমে আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে সব শ্রেণীর, সব বয়সের মানুষের সাথে মেশার। তো ফেসবুকে আমি যে জুনিয়র যারা স্টুডেন্ট আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এরা আমার সাথে ফেসবুকে, এই প্রজন্মে, তো ওদের সাথে আমার একটা কমিউনিকেশন আমি কন্টিনিউ করার চেষ্টা করি। তো এতে ওদের সঙ্গে যেমন কথা বলি, চ্যাটিং করি, তো ওদের চাওয়াটা, রুচিটা কি, আমি ওটা তাদের কাছ থেকে বের করার চেষ্টা করি। ওভাবেই মূলত তাদের এই ট্রেন্ডটাকে ধরার কৌশল আমার কাছে। আচ্ছা, এরকম লিখতে লিখতে আসলে কখনো কি কোনো তরুণ নাট্যকারের গল্প দেখে বা তাদের গল্প ভাবনা দেখে মনে হয়েছে, ইস, আমি যদি এরকম ভাবে একটু লিখতে পারতাম, তাদের মতো করে ভাবতে পারতাম? অর্থাৎ আসলে যদি এইভাবে জিজ্ঞেস করি যে আপনি কি আসলে তরুণদের দ্বারা অনুপ্রাণিত হন? হ্যাঁ, তা তো অবশ্যই। আসলে তরুণরা, সময়ের সাথে সাথে তরুণরা যেই অনেকে আছে
ওয়ার্ল্ড ওয়াইড অনেক কাজ আমার চাইতেও বেশি দেখেছে, এবং তারা আচ্ছা। দেখা যাচ্ছে সে আসলে ট্যালেন্টটা তো সময়ের বিষয় না, হ্যাঁ, ট্যালেন্ট সব যুগে যুগে সময়ই আসে, আছে। যুগে যুগে আসে। তো আমার পরবর্তীতে যারা আছে তারা আমার চাইতে আরো বেশি ট্যালেন্ট হবে, এটাই কিন্তু যৌক্তিক। আমার চাইতে কম ট্যালেন্ট হওয়ার যৌক্তিকতা নাই, জি। যেহেতু আমার সময়টা একটা, তার সময়টা আরেকটা। তো আমি অনেক কাজ দেখি তরুণদের, এবং তরুণদের দেখার পরে আমি অবশ্যই অনুপ্রাণিত হই, এবং তাকে আমি অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করি ফোনে বা ইয়েতে, এই ফেসবুকে তাকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে হ্যাঁ তোমার এই কাজটা দেখেছি, আমার ভালো লেগেছে। ওরা আবার এটা খুব ভালোভাবে নেয় যে হ্যাঁ আমার একজন সিনিয়র ভাই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, তারা এটা উৎসাহ পায়। অনুপ্রাণিত হয় তারাও। এবং এটা শুনে আসলে ভীষণ ভালো লাগলো যে আপনি তরুণদের কাছাকাছি যাবার সবসময় চেষ্টা করেন যে তারা কিভাবে ভাবছে সেই ভাবনাটাও আসলে ধারণ করার চেষ্টা করেন। একটা সময় আপনি বাংলা সাহিত্যে পড়াশোনা করেছেন, বাংলা সাহিত্যে বিষয়টা আসলে আপনি কেন বেছে নিয়েছিলেন, অন্য কোনো বিষয় কেন না? আসলে আমার যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি ওই সময়টায় আমার পত্রিকা পড়ার, প্রতিদিন আমার বাসা থেকে একটু দূরে একটা হোমিও ফার্মেসি ছিল। আচ্ছা। ওখানে এই দোকানদার অনেকগুলো পত্রিকা রাখতেন, বহু লোকজন ওখানে পড়তে আসতেন। তো আমি যখন ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, তখন আমি ওখানে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে নাস্তা টাস্তা করে ওখানে গিয়ে আমার কিছু সময় বসার এটা অভ্যাস হয়ে গেছে। আচ্ছা। তো ওখানে যেহেতু নানা ধরনের অনেকগুলো পত্রিকা রাখতো, রাখা হতো। সামহাও আমার ওই সাহিত্য পাতার প্রতি আমার এক ধরনের আগ্রহ ছিল। শুক্রবারে সবগুলো পত্রিকা সাহিত্য পাতা, ওই সাহিত্য গদ্য পড়তে পড়তে আমি গদ্যের প্রেমে পড়ে গেলাম। তখনই আমার আসলে যে বাংলার প্রতি একটা আগ্রহ তৈরি হয়। আর তাছাড়া আমার পড়াশোনা তো বাংলায় আমার মার্কস একটু বেশি ছিল সবসময়। আমি সবসময়। হ্যাঁ, কিন্তু কঠিন তো অনেক, কঠিনটা আসলে ব্যাকরণ সবকিছু মিলিয়ে। সবকিছুই কঠিন, কিন্তু এই চর্চা করলে সব সহজ হয়ে যায়। আচ্ছা। এইভাবেই মূলত আমার বাংলা সাহিত্যের প্রতি পড়া। কিন্তু আমি যখন বাংলায় পড়ছিলাম, অনেকে আমাকে বলছে যে বাংলা পড়ে কি হবে, তা বা আমি পড়ার কি আছে এরকম তো অনেক সময় বলে। পড়ার কিছু, বাংলা পড়ে আসলে ভবিষ্যৎ কি? কি, কোনো ভবিষ্যৎ হ্যাঁ। নেই। সবাই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সায়েন্স পড়বে, কমার্স পড়বে, ব্যাংকার হবে, তুমি কি সিএ হবে। করবে? হ্যাঁ, তো বাংলা পড়ে তুমি কি হবা? তা আমি আসলে কি হব আমিও জানতাম না যে কি হব। তো এরপরে আমি অবশ্য পড়াশোনার পাশাপাশি একটা সময় আমি মার্কেটিংয়ের উপর আমি কোর্সও করেছিলাম, মার্কেটিংয়ে আমি জবও করেছিলাম। হ্যাঁ, তো আচ্ছা। একটা পর্যায়ে এই পাশাপাশি আমার আসলে পত্রিকায় লেখা গল্প লেখাটা হ্যাঁ। চলতে থাকে। এরপরে মূলত বাংলা সাহিত্য পড়া এবং নাটকের প্রতি এবং আগ্রহ এই যে তৈরি যেমনটা হওয়া। আপনি বলছিলেন যে পত্রিকা পড়ার প্রতি আপনার এরকম একটা আগ্রহ ছিল, আবার কি অদ্ভুতভাবে মিলে গেছে যে আপনার লেখা একসময় পত্রিকাতেও আসতো, আপনি ছোটবেলায় লিখতেন পত্রিকার জন্য। সেদিক থেকে যদি একটু জানতে চাই যে এই যে ছাপার অক্ষরে যখন প্রথম নিজের নাম আপনি দেখেছিলেন পত্রিকায়, সেই মুহূর্তে কি অনুভূতি হয়েছিল, কি মনে হয়েছিল? অনুভূতির কথা একটু একবার বলি যে আমার চাইতে আমার বাবা অনেক বেশি খুশি হয়েছিলেন। এটা হচ্ছে 98-এ ঈদের সংখ্যা ছিল। আচ্ছা। তো একটা ঈদ সংখ্যায় আমার প্রথম ছোট গল্প প্রকাশিত হয়। তো ঈদের একদিন আগে আমি বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পরে আমি অনেকগুলো ঈদ সংখ্যার কপি বাড়িতে কিনে নিয়ে গেলাম। তো সবার জন্য। হ্যাঁ, আব্বাকে দেখালাম। তো আব্বা দেখলাম এই পত্রিকাটা মানে সাথে নিয়ে দোকানে চা খেতে যায়, মসজিদে নামাজ পড়তে যায়। তো ওনার সার্কেলে যারা আছে তাদেরকে দেখায় দেখায় যে এই আমার যে ছেলের আলমগীরের গল্প কি সুন্দর। পত্রিকায় আসছে। আমি একদিন মানে ওই একদিন দুদিন পরে আমি দেখলাম যে উনি দেখাচ্ছে, আমি ওখানে সামহাউ উপস্থিত হওয়ার পরে আমি দেখে খুব লজ্জা পেয়ে গেলাম। পরে আব্বাকে বললাম যে মানে বলছি যে আপনি এটা কি করতেছেন, কিন্তু আব্বার ভিতরে যে এই আনন্দ যে ছিল, হ্যাঁ একটা ভালো গর্ববোধ লাগা কাজ করেছে। করছে, এটা আসলে আমি নিজেও আবার মনে মনে ফিল করছিলাম যে আমার বাবা আমাকে নিয়ে মানে তার যে ভালো লাগাটা, এটা আমিও ফিল করছিলাম। নিশ্চয়ই, এবং এটা তো একজন সন্তান হিসেবে আপনার জন্য অনেক বড় একটি পাওয়া বলতেই হবে। এবার দুঃখের যদি দুঃখের বিষয় হলো যে আমার বাবা 2001 সালে মারা যায়। আমি জি। টেলিভিশনে কাজ করার আগে আমি টেলিভিশনে কাজ করছি, এটা বাবা দেখে যেতে পারে। দেখে যেতে পারেনি, এই কষ্টটা আফসোসটা আপনার সব সময় আসলে থেকে যাবে। তবে নিশ্চয়ই আপনি ভালো ভালো কাজ করছেন, তিনি যেখানেই আছেন ভালো আছেন, আপনার উপর তার নিশ্চয়ই দোয়া আছে। এবার একটু কাজের গল্পে এবং আপনার গুরুর গল্পে চলে আসতে চাই। নাট্য নির্মাতা অরণ্য আনোয়ার আপনার গুরু, তবে গুরুর সঙ্গে আপনার পরিচয় পর্বটা কেমন ছিল, কিভাবে সেই পরিচয় শুরু হয়েছিল? পরিচয়টা উনি আমার সাথে পত্রিকা অফিসে দেখা হয়েছিল, হয়তো ওনার এটা মনে নেই, কিন্তু আমার মনে আচ্ছা। আছে। আমি উনিও পত্রিকায় কাজ করতেন, ওই পত্রিকাতে আমিও লেখা জমা দিতে গিয়েছিলাম। আমি দেখেছিলাম বা কথা হয়েছিল, কিন্তু হয়তো ওনার মনে নেই। এর কিছুদিন পর একজন আমাদের সিনিয়র অভিনেতা আছেন ডক্টর গনি,
তো গনি ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল। তো গনি ভাই একদিন, আমি ওনাকে অরণ্য আনোয়ারের ব্যাপারে কথা উঠলো যে আমাদের লক্ষ্মীপুরের বাড়ি, তুমি ওনাকে চেনো? হ্যাঁ, আমি তো ওনাকে চিনি, কিন্তু পরিচয় নেই। একদিন পরিচয় হয়েছিল, বাট ওভাবে আর যোগাযোগটা নাই। তো উনি পরে একদিন আমাকে অরণ্য ভাইয়ের কাছে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিলেন যে এই ছেলেটা তো আমাদের এলাকার, ও পত্রিকায় গল্প লেখে, আমি ওর কিছু গল্প পড়েছি, ভালো লেখে, তুমি দেখো ওকে নাটকের সাথে ইনভলভ করা যায় কিনা। তো ওভাবে তো অরণ্য ভাইকে আমি আমার লেখা গল্প পড়তে দিয়েছিলাম, দু একটা, প্লাস দেখা যায় যে আসা যাওয়ার মাঝে ওনাকে শুনিয়েছিলাম। তখন উনি আমাকে বলল যে তুমি ওই গল্পটা চিত্রনাট্য করে ফেলো। আচ্ছা। এভাবেই মূলত চিত্রনাট্য, এবং ওনার সাথে আমি অ্যাসিস্ট করেছিলাম, শুরুতে অ্যাসিস্ট করেছিলাম আমাদের নুরুল হুদা সিরিয়ালে। এবং শুরুর গল্পে আমি একটু আসতে চাই যে 2007 সালে আপনার লেখা প্রথম নাটক দেয়াল আলমারি নির্মাণ করেছিলেন অরণ্য আনোয়ার, এবং যেই নাটকের জন্য সমালোচকের রায়ে শ্রেষ্ঠ অভিনেতার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন আমাদের প্রিয় অভিনেতা মোশাররফ করিম। সেই সময়গুলোতে আসলে নিশ্চয়ই আপনার যে অর্জনগুলো আছে বা যেভাবে জনপ্রিয় হচ্ছিল কাজগুলো, এই পুরো ব্যাপারগুলো নিশ্চয়ই আপনাকে অনেক বেশি আপ্লুত করেছিল। আসলে আমার কাছে মনে হয়েছিল যে আমি যতটা চেয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি। এর কারণ ছিল, যেমন যে নির্মাতার হাত ধরে আমি শুরু করেছি, তখন উনি মোস্ট পপুলার এবং জ্ঞানী গুণী হিসাবে সমাদৃত। অ্যাট এ টাইম মাহফুজ ভাই, যেমন আমি অভিনয় করতে গিয়ে প্রথম যেদিন আমি ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, আমার কো আর্টিস্ট ছিলেন মৌসুমী, চিত্রনায়িকা মৌসুমী, তারপরে এটিএম শামসুজ্জামান, অ্যাট এ টাইম মাহফুজ ভাই, জাহিদ হাসান, অর্থাৎ ওনাদের মতো এত বড় বড় বিগ স্টারদের সামনে আমি প্রথম কাজ করার সুযোগ পেয়েছি অরণ্য আনোয়ারের কারণে। তো এটা আমার কাছে মানে অন্যরকম একটা প্রাপ্তি ছিল। তো শুরুটা যেহেতু একটা ভালো দিয়ে শুরু হয়েছে, যার কারণে আমাকে খুব বেশি বেগ পেতে হয়নি। আচ্ছা। এবং সেই অভিনয় প্রসঙ্গে আমিও একটু আসতে চাই যে, এবং আসলে ওই যে কাছাকাছি সময়ের কথা বলছিলাম, সে সময় তো অভিনেতা হিসেবেও আপনি ভীষণ জনপ্রিয় হয়ে গিয়েছিলেন আমাদের নুরুল হুদা এই সেই ধারাবাহিক নাটকের মাধ্যমে। তো তখন যখন আসলে রাস্তায় বের হতেন, তো সেই সময়টাতে জনপ্রিয়তা আপনি কিভাবে দেখতেন, যে মানুষকে চিনতে পারছে, মানুষ কথা বলতে আসছে, বা কতটুকু উপভোগ করতেন সেই জনপ্রিয়তা? নুরুল হুদা নাটকে আমি অল্পই অভিনয় করেছিলাম, প্রথম 3টা পর্বে ছিলাম, এরপরে আবার মাঝে গিয়েছিলাম। তো নুরুল হুদার চাইতে আমি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এই নাটকটিতে অভিনয় করেছি আমি একটা লম্বা একটা চরিত্রে। হ্যাঁ, মাহফুজ ভাই পরিচালক ছিলেন। এবারে নাটকটা আমার চরিত্র শুরু হয়েছিল 25তম পর্ব থেকে, একদম শেষ পর্যন্ত আমার ক্যারেক্টারটা ছিল। তো ওটাতে আমি সবচেয়ে বেশি মানে অভিনেতা হিসেবে মানুষের কাছে, আমার এলাকায় বিশেষ করে আমার এলাকার লোকজন আমাকে চিনতে শুরু করেছে, হ্যাঁ আমাকে দেখেছে। এর আগে আমি কখনো, আমি লেখক এটা আমি এলাকায় কাউকে বলতাম না, লেখককে তো কেউ দেখে না, বুঝতে পারবে কি? হ্যাঁ, তো দেখে না যেহেতু, তো আমি যদি বলি যে হ্যাঁ এটা আমি লিখেছি, তো কেউ বলবে এই গুল মারে। এটার একটা সম্ভাবনা অবশ্যই আছে। এবং আমরা যেমনটা দেখেছি যে আসলে আপনি আপনার লেখার মধ্যে জীবনের আসলে খুব সহজ সাবলীল ভাষায় খুব সুন্দরভাবে এবং সবাই বুঝতে পারে এমনভাবে আপনি জীবনের খুব গভীর বোধ বিষয়গুলো বা গল্পগুলোর মাধ্যমে আপনি তুলে ধরতেন। বিষয়টা অনেকটা আসলে মিষ্টি খেতে খেতে ওষুধ খাওয়ানোর মতো। এটা কি আপনার স্টাইল? এটা আমি একটু, প্রথম কথা হচ্ছে যে আমি যখন লেখালেখি করি ওই সময়টা আমার একটা বোহেমিয়ান একটা স্বভাব ছিল। আমি ব্যাচেলর ছিলাম। কোথাও থিতু হতে চাননি? থিতু বলতে কি, আমি বহু রাত রাস্তায় ঘুরতাম। এমনও হয়েছে যে হ্যাঁ আমি ফার্মগেট থেকে হাঁটতে শুরু করেছি, হাঁটতে হাঁটতে রমনা পার্ক, এখান থেকে ঘুরতে ঘুরতে ইয়েতে এই কমলাপুর রেল স্টেশনে রাত কেটে গেছে। এরকম বহু রাত গেছে আমার, যে আমি রাস্তায় ঘুরছি। আমার কাছে এই রাতে ঘোরাটা এক ধরনের মানে খুব স্বপ্ন লাগতো, এবং মানুষকে আমি মানুষের কন্ডিশনটা আমি ফিল করার চেষ্টা করতাম। তো এই যে মানুষের চালচলন আচার আচরণ একেবারে নিম্ন শ্রেণী থেকে শুরু করে সমাজের উঁচু শ্রেণীর অনেকের সাথেও আমার উঠা বসার সুযোগ হয়েছে, যার কারণে সব শ্রেণীর মানুষকে অ্যানালাইসিস করার একটা স্কোপ আমার তৈরি হয়েছে। এবং আপনার লেখা আরো নাটকের গল্পে আসতে চাই। আপনার লেখা প্রথম ধারাবাহিক নাটক হচ্ছে ঘোড়ার ডিম, এবং যেহেতু এখন পর্যন্ত আপনি 62টিরও বেশি ধারাবাহিক নাটক লিখেছেন এবং এর মাঝে অনেক কাজই তো আসলে জনপ্রিয় হয়েছে, এই জন্য আপনার কাছে প্রশ্নটি রাখছি যে যেমনটা আমরা দেখেছি যে আপনার সময়ে সমসাময়িক এবং আপনার লেখা অনেক নাটক জনপ্রিয়তা পেত বা জনপ্রিয় হতো, কিন্তু এখনকার সময়ে যে ধারাবাহিক নাটকগুলো আমরা দেখছি আগের মতো কেন জনপ্রিয়তা পাচ্ছে না? এটার মূল কারণ আপনার কাছে আসলে কি মনে হয়? এর কারণ হলো যেমন 1 ঘন্টার যে সিঙ্গেল নাটকগুলো আমাদের এখানে হয়,
এই নাটকগুলো ভালো বাজেট পায়। এখন ভালো বাজেট পাওয়ার কারণে যেমন এটা ওয়ান কাইন্ড অফ ফিল্ম। আসলে আমাদের এখানে যে সিঙ্গেল নাটক হয় সারা পৃথিবী জুড়ে সিঙ্গেল নাটক বলতে কিছু নেই, আছে শর্ট ফিল্ম। হ্যাঁ, ডিউরেশন অনুযায়ী। তো আমাদের এখানে যে সিঙ্গেল নাটকগুলো হয় এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ শর্ট ফিল্ম। তার মানে ফিল্ম হওয়ার কারণে এই নাটকগুলোতে ইয়ে করার কাজের ক্ষেত্রটা বড় হয়, যেমন শুটিংয়ের টাইম ডিউরেশন এবং গল্প ডেপথে যাওয়া, অভিনয়ের সুযোগ, অনেক কিছুর মিশ্রণ থাকে। যেহেতু গল্পটা এক কেন্দ্রিক হয়, একটা হিরো একজন হিরোইন, পাশাপাশি হলো গিয়া সাপোর্টিং ক্যারেক্টার, এক কেন্দ্রিক গল্প থাকে। কিন্তু সিরিয়ালে যেটা হয় যে অনেকগুলো চরিত্রের সন্নিবেশ ঘটার কারণে যে গল্পের একটা জায়গায় থাকে না। যেমন আমি সবসময় চেষ্টা করি যে একটা ক্যারেক্টার নিয়ে গল্প আগাবে। হ্যাঁ, ওই একটা ক্যারেক্টার নিয়ে যদি গল্প আগায় তাহলে পাশে চরিত্র কম থাকলে অডিয়েন্স গল্পে থাকে। এখন আমাদের অনেক সময় বিজ্ঞাপন বা কারণে অনেক সময় ডিমান্ড থাকে যে অনেকগুলো চেহারা দেখাতে হবে, এতগুলো আর্টিস্ট লাগবে, এদের চেহারা থাকলে বিজ্ঞাপনের রেট বাড়বে। হ্যাঁ, তো এই কারণে জনপ্রিয়তার কারণে এখানে অনেকগুলো চরিত্র একসঙ্গে মার্চ করলে অডিয়েন্স হারিয়ে যায় যে কোন চরিত্র থেকে ফোকাস অনেকগুলো চরিত্রের দিকে চলে যায় এবং কোন গল্পটা থেকে কোথায় চলে যাচ্ছে মানুষ আর অডিয়েন্স আর সেই জায়গাটায় থাকে না। হ্যাঁ, তো যেমন এই হাবুর স্কলারশিপ যে হয়েছে ওয়ান ম্যান শো, একটা ক্যারেক্টার মুভ করেছে, ওটাকে কেন্দ্র করে নানা চরিত্রের সন্নিবেশ উঠেছে, কিন্তু ওই পার্শ্ব চরিত্রগুলোর পার্সোনাল লাইফে আমরা যাইনি। আমরা শুধুমাত্র এই হাবু ক্যারেক্টার যেটা, এটাকে রিলেটেড যেই তার প্রেমিকা এবং তার প্রতিদ্বন্দ্বী যেই চরিত্রটা সেকেন্ড চেয়ারম্যান, এই তিনটা চরিত্রের মধ্যে থাকার কারণেই কিন্তু এটা মানুষ একটা মানে গল্পের সঙ্গে রিলেটেড থাকতে পেরেছে শুরু থেকে শেষ পর্যন্ত। এবং আরেকটি বিষয় নিয়ে আপনার কাছে একটু শুনবো যে আপনার লেখা কমেডি ধাঁচের যে নাটকগুলো আছে সেগুলো রাতারাতি যেমন জনপ্রিয় হয়েছে, আবার আরেকদিকে যদি দেখি যে আপনার লেখা যে সিরিয়াস কাহিনী নির্ভর যে নাটকগুলো আছে সেটা কিন্তু অতটা আসলে আলোচিত হয়নি বা আলোচনা আসেনি। এর কারণটা আসলে কি, যে দর্শক সিরিয়াস নাটক দেখতে চায় না, নাকি এখানে অন্য কোনো বিষয় আছে? না, সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। যেমন আমি যখন কমেডি নাটকগুলো সিরিয়াল সিঙ্গেল লিখেছি, এখন কিন্তু কমেডির ধারাটা পাল্টে গেছে। যে এখন যেমন আমার হাবুর স্কলারশিপটা কিন্তু কমেডি না, একদম সিরিয়াস এবং লাইফ রিলেটেড একটা গল্প। তো আমার কাছে মনে হয়েছে যে একটা সময় কমেডি করতে করতে এখন এত কমেডিময় হয়ে গেছে, চেঞ্জ করা দরকার আমাদের। যার কারণে আমাদের চেঞ্জ করা থেকে শুরু করে আমরা এই হাবুর স্কলারশিপটা, এবং এরপরে আমার আরেকটা সিরিয়াল মেজো ছেলে অনেয়ারের মধ্যে, এই সিরিয়ালটাও কিন্তু একদম জীবন ঘনিষ্ঠ। হ্যাঁ, তো এই নাটকগুলো মানুষ নিচ্ছে, দেখছে এখন। শুধু কমেডি দর্শকেরও কিন্তু ভাগ হয়ে গেছে যে যারা কমেডি দেখছে তারা কমেডি দেখছে, যারা সিরিয়াস নাটক দেখছে সিরিয়াস নাটকের দর্শক কিন্তু এখন অনেক বেড়েছে। এবং সময় সময় আসলে এই রুচি আরো পরিবর্তন হবে, নিশ্চয়ই আরো অনেক রকমের কাজ আমরা দেখতে পারবো, গল্প দেখতে পারবো, সেটাই প্রত্যাশা করি। আপনি টেলিভিশনের নাট্যকার সংঘের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত আছেন এবং সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব আপনি পালন করছেন অনেকটা সময় ধরে। তবে আমরা যেমনটা দেখি যে আসলে নাট্যকার সংঘের যে নিয়মিত কার্যক্রম বা যে আয়োজনগুলো হবে সেগুলো কিন্তু নিয়মিতভাবে থাকে না, আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না, সেটা দেখছি না, শুনতে পাচ্ছি না। এর কারণটা আসলে কি? আসলে আমি 2016 থেকে নাট্যকার সংঘ তো 2001 সালে প্রতিষ্ঠা হয়েছে, মাঝে অনেক বছরের অ্যাক্টিভিটিস ছিল না। পরে 2016 সালে আমরা তরুণ কয়েকজন নাট্যকার তখন নতুন করে এটাকে পথ চলা শুরু করলাম। তো আমি শুরু থেকেই অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। 2022 সাল থেকে 2024 এই সময়টা আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। তো বিশেষ করে মূলত যে 5ই আগস্ট হয়ে যাওয়ার পরে হ্যাঁ, মোটামুটি আমাদের মিডিয়াতে অনেক ধরনের চেঞ্জ আসছে, মিডিয়ার সংগঠনগুলোর অ্যাক্টিভিটিজে একটা স্থবিরতা এসেছে। যেমন আমাদের এফটিপিও ছিল, এফটিপিওর আমি দপ্তর সম্পাদকের দায়িত্বে এখনো আছি, কিন্তু কোনো অ্যাক্টিভিটিজ এখন স্থগিত বলা যায়। তো একইভাবে ঠিক এভাবেই নাট্যকার সংঘেরও অ্যাক্টিভিটিস অনেকটা স্থবির হয়ে গেছে এবং কার্যক্রম অনেকেই হয়ে গেছে আর কি, আপনার
যে একটু গুছিয়ে ওঠার একটা ব্যাপার আছে এখন। অনেকের মধ্যে অলসতা চলে এসেছে অ্যাক্টিভিটিজের ব্যাপারে, তো এই কারণেই মূলত অ্যাক্টিভিটি সেভাবে আসলে আয়োজনগুলো বা কর্মকাণ্ডগুলো আমাদেরও চোখে পড়ছে না বা আমরাও শুনতে পারছি না। রাইট। জি। এবং এখন একটা বিষয় আসলে খুব চোখে পড়ে, নাটক সিনেমার অনেক পরিচালক আছেন যারা আসলে তাদের নামের সঙ্গে চিত্রনাট্য এবং পরিচালনা এই দুটি পদ যুক্ত করছেন, এবং তারা অনেকেই ভাবেন যে আসলে শর্ট ডিভিশন মানেই চিত্রনাট্য করা বা এই বিষয়টা নিয়ে আসলে আপনার কি বলার আছে? এই ভাবনাটা নিয়ে পুরোটা আপনার কাছে একটু শুনতে চাই। এটা হচ্ছে যিনি চিত্রনাট্যকার হিসেবে নিজের নাম শর্ট ডিভিশন করে দিচ্ছেন তার অজ্ঞতা। আচ্ছা। যেমন আমি দেখেছি আমার জীবনে যত মোটামুটি মিনিমাম 150 পরিচালকের সাথে আমি কাজ করেছি, এর মধ্যে আমি একমাত্র দেখেছি যে একজন নাট্যকার স্ক্রিপ্ট করার পরে ওখান থেকেও আলাদা চিত্রনাট্য করেন একমাত্র মাহফুজ আহমেদকে দেখেছি আমি। হ্যাঁ, মাহফুজ আহমেদকে দেখেছি, যেমন আমি লিখে দিয়েছি, এখান থেকে উনি আলাদা একটা চিত্রনাট্য আবার রিরাইট করে আলাদা একটা চিত্রনাট্য দাঁড় করান। এছাড়া আমি কাউকে দেখিনি যে চিত্রনাট্য লিখতে। আর তো শর্ট ডিভিশন যদি চিত্রনাট্য হয় তাহলে ডিরেকশন কি? তাই তো। ডিরেক্টরের একজন ডিরেক্টরের কাজের অংশ হলো শর্ট ডিভিশন। শর্ট ডিভিশন, না এটা আসলে জানার একটা বিষয় আছে এবং উপলব্ধির সেই জায়গাটা কিন্তু তৈরি হওয়ার একটা বিষয় আছে। এবং একটা সময় আমরা দেখেছি যে 1 থেকে 1.5 লাখ টাকা বাজেটের মধ্যে কিন্তু যেমন নাটক হয়েছে, আবার এখনো দেখছি যে এরকম বাজেটেও নাটক হচ্ছে, আবার আরেকদিকে কিন্তু 20, 30, 40 লক্ষ টাকা ব্যয় করেও একক নাটক এবং টেলিফিল্ম নির্মিত হচ্ছে। সবকিছুরই তো বাজেট বাড়ছে, তো আসলে সবকিছুর বাজেট বাড়লেও এই প্রশ্নটি থেকেই যায় যে একজন নাট্যকারের সম্মানই কি বেড়েছে? আর যদি বৃদ্ধি না পায় তাহলে আসলে সেক্ষেত্রে করণীয় কি? খুব জটিল একটা প্রশ্ন, কিন্তু আপনার কাছে ছোট্ট করে শুনতে চাই। আসলে যেহেতু এই সম্মানের বিষয়টা তো ওপেন একটা বিষয়, তো যেহেতু এটা ওপেন, কেউ যেমন একজন আর্টিস্টের পেমেন্ট সম্মানী যিনি নিচ্ছেন সেটা যেমন বাজারের উপর ডিপেন্ড করে। এখন বিষয়টা হয়ে গেছে, একজন আমাদের এখানে একটা সময় ছিল যে একটা নাট্যকারের নামে নাটক বলা হতো, টেলিভিশন নিউজ হচ্ছে পত্রিকায়, ওই নাটকটা নাট্যকারের, যেমন হুমায়ুন আহমেদের নাটক। কিন্তু হুমায়ুন আহমেদ তখন পরিচালনা করতেন না, উনি শুধু লিখতেন। ইমদাদুল হক মিলনের নাটক, ইমদাদুল হক মিলন শুধুমাত্র লিখতেন। আচ্ছা, যে আমরা যে নাট্যকার হয়েছি, যে এই নামগুলো ভারী ভারী নামগুলো দেখে আমাদের নাট্যকার হওয়ার স্বাদ জেগেছিল যে আমি হুমায়ুন আহমেদ হতে চাই, আমি ইমদাদুল হক মিলন হতে চাই। আচ্ছা, এরপরে চেঞ্জ হয়ে গেছে 2000 সালের পর থেকে নাটকটা ডিরেক্টরের। আচ্ছা, নাটকটা ডিরেক্টর, এখন আর নাট্যকারের না। ডিরেক্টর যেহেতু প্যানেলে নানান কাজ করে, তখন ডিরেক্টর এই নিজের নামটাকে হাইলাইট করার জন্য পত্রিকায়, নিউজ টিউজে বা ইন্টারভিউতে সব জায়গায় ডিরেক্টর এখন হয়ে গেছে যে ডিরেক্টরের নাটক। 2008-10-এর পর থেকে বা 15-র পর থেকে এটা চেঞ্জ হয়ে গেছে, এখন আর ডিরেক্টরেরও না, এটা হয়ে গেছে প্রধান অভিনেতার। যে এটা মোশাররফ করিমের নাটক, এটা অপূর্বর নাটক, এটা জোভানের নাটক, হ্যাঁ, এটা নিশোর নাটক। এখন আর ডিরেক্টরেরও পাত্তা নেই। এই যে মানে ধারাটা আবার চলে এসেছে এরকম ভাবে চেঞ্জটা, হ্যাঁ, যে একটা সময় নাট্যকার, এখন নাট্যকারের মান নাই, মর্যাদা নাই। এরপরে এখন বর্তমানে ডিরেক্টরের মর্যাদা নেই, আর্টিস্টের মর্যাদা শুধু। এখন একটা সময় দেখা যাবে যে আর্টিস্টেরও মর্যাদা নেই, পরবর্তীতে শুধু প্রডিউসারের নাম হবে, যে প্রডিউসারের শুধু মর্যাদা, নাটকটা কার, প্রডিউসারের, কারোই থাকবে না। আমার চেঞ্জটা এইভাবে হচ্ছে, এটা হচ্ছে অমর্যাদা। অমর্যাদা করা আমি মনে করি। যেমন একটা নাটকের প্রথম যেই ভাবনাটা, অঙ্কুর ভ্রণটা শুরু হয় একজন নাট্যকারের মাথা থেকে আসে। হ্যাঁ, তো এখন যদি আপনি নাটকের যিনি জন্মদাতা তাকে যদি অস্বীকার করেন, এখানে আসলে এটা জোর করে আদায় করার, এটা চেয়ে নেওয়ার বিষয় না, এটা সম্মান করাটা, হ্যাঁ, সম্মান দেওয়ার বিষয়। কেউ যদি দিতে না চায় তাহলে তার কিছু করার নেই। সম্মানের বিষয়টা যেটা আসলে, সম্মান না থাকলে সম্মানটা আসবে কই থেকে? হ্যাঁ, ব্র্যান্ড তৈরি হওয়া, একজন নাট্যকারের ব্র্যান্ড তৈরি হওয়া, যে হ্যাঁ, যখনই নাট্যকারের ব্র্যান্ড তৈরি হবে তখন হ্যাঁ তাকে আমার লাগবে। যেমন আমার মনে হয় এখন এই মুহূর্তে ধারাবাহিকের মধ্যে আমি বেশি পারিশ্রমিক নেওয়াদের মধ্যে একজন। হ্যাঁ, যে আমি বলেই দিই যে ভাইয়া আমি এর নিচে আমি করব না। হ্যাঁ, কম বাজেটের কাজ হচ্ছে, আমি কম বাজেটের সিরিয়ালটা করতেও চাই না বলি, হ্যাঁ কম বাজেট, আমি যদি সব করি তাহলে জুনিয়র যারা আছে কম বাজেট, হ্যাঁ আপনার বাজেট কম, আপনি কিন্তু রাইজিং একজন নাট্যকারকে নিয়ে করেন, তাহলে ওই নাট্যকারেরও কাজের সুযোগ হলো, প্লাস হলো যে এই নাট্যকার বাড়লো, লেখক বাড়লো।
হ্যাঁ, তো আমি এর নিচে করব না, তাহলে কম বাজেটটা আমি করব না। যিনি বেশি বাজেটে করবেন কাজ, আমি সেই কাজটা আমাকে দিয়ে করিয়েন, এবং আমি অল্প কাজ করব, পারিশ্রমিক আমি 3টা কাজ না করে একটা দিয়ে আমি পারিশ্রমিকটা নিই, কিন্তু আমি ওই ভালো কাজটা ভালোভাবে করতে চাই। খুব সুন্দর করে আসলে চমৎকার ভাবে আপনি গুরুত্বপূর্ণ বিষয়টি বলছিলেন। তবে আমি জানি যে দীর্ঘদিন ধরে লেখালেখির সাথে আপনি তো এখন আসলে পারিবারিক ব্যবসার সঙ্গেও দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। সেদিক থেকে একটু জানতে চাই, আসলে জীবনে কখনো এরকম মুহূর্ত কি এসেছে বা মনে হয়েছে বা আসলে নিয়েছেন কিনা যে লেখালেখিকে আপনি প্রধান পেশা হিসেবে বেছে নিয়েছেন? আসলে আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলির, তো আমাদের আসলে এইটাই হতে চাই টার্গেট। হ্যাঁ, আমরা যখন বেড়ে উঠেছি, আমাদের সময়টার কথা বলছি, সেই 90-এর দশকের কথা বলছি, তো ওই সময়টা আমাদের কি হতে চাই আসলে এটা না যে পড়াশোনা করতে হবে, ট্রেডিশনাল পাস করতে হবে, এই একটা টেন্ডেন্সি ফ্যামিলি থেকেই, হ্যাঁ, পাস করতে হবে, পাস করে একটা চাকরি করবে, এই হচ্ছে চিন্তা। তো আমি চাকরিও করেছি, হ্যাঁ, আমি 2.5 বছর আমার জীবনে চাকরি করেছি, 3টা কোম্পানিতে আমি প্রাইভেট ফার্মে চাকরি করেছি। তো করতে করতে একটা সময় যেটা হচ্ছে আমাদের পারিবারিক একটা ব্যবসা বাবার ছিল আর কি, ডিস্ট্রিবিউশন ব্যবসা। ব্যবসার পর থেকে আমি চিন্তা করলাম যে আমি একটা ফ্যাক্টরি, একটা কারখানা করব। তো পরে লেখালেখির চলছিল, কিন্তু ব্যবসার সময় বাবা মারা যায় 2001 সালে। বাবা মারা যাওয়ার পরে আর আমার লেখালেখিটা স্টপ হয়ে যায়। তো এর মধ্যে 2006 সালে আবারও আমি ওই যে ভিতরে একটা বাংলা সাহিত্য নিয়ে পড়েছি, প্লাস লেখালেখির একটা বীজ যে আছে, এরপরে যখন ওই যে অরণ্য ভাইয়ের সঙ্গে আবার নতুন করে পরিচয় হলো, মাহফুজ ভাইয়ের সাথে পরিচয় হলো, তো এরপর থেকে আবার লেখালেখিটা আবার নতুন করে শুরু করেছি। তো লেখালেখি করতে গিয়ে আসলে যেটা ব্যবসাটার দিকে আমি আর ফোকাসটা দিতে পারিনি ওইভাবে। একটা সময় গিয়ে আমার আর ব্যবসা বাণিজ্য অর্থ এটাকে আমার আর টানতো না। আমার কাছে মনে হলো যে না, এখানে আমি তৃপ্তি পাচ্ছি। হ্যাঁ, মানুষের কাছে যেমন আমি নাট্যকার হিসেবে পরিচয় পেলে আমাকে সম্মান করছি, সম্মানের টানে আমি আসলে ব্যবসাটা ভুলে গেলাম। আমি ছোট ভাইয়ের কাঁধে দিয়ে দিলাম ব্যবসাটা। তো এখনো আমি আছি, ইনভলভ আছি, কিন্তু ঠিক ওভাবে না আর কি, খুবই, হ্যাঁ, এটা সাপোর্টার হিসাবে ভাইদের সাথে আছি। পাশাপাশি এই অল্প বিস্তর একটু পরিবহন ব্যবসার সাথে এক বন্ধুর সাথে পরিবহন ব্যবসায় জড়িয়েছি। যেহেতু লেখালেখি করে আসলে আমাদের সমাজে লাইফ সার্ভাইভ করাটা একটু ডিফিকাল্ট, তো পাশাপাশি একটু আর্ন সোর্স, একটা এক্সট্রা আর্ন সোর্স দরকার, যেটা আমার লেখালেখির গ্যাপ পড়লেও যাতে আমার ওটা আমার লাইফ সার্ভাইভ করতে পারে। হ্যাঁ, তো একটু পরিবহন ব্যবসার সাথেও জড়িয়েছি গত 4 বছর থেকে। এবং লেখালেখির প্রসঙ্গে আসতে চাই, এ পর্যন্ত আপনার লেখা আমরা প্রায় 3টি বই পেয়েছি, এবং 2025 সালেও তো একটি বই বের হয়েছে, একটু সেগুলো নিয়ে শুনবো ছোট্ট করে। 25 সালে যেটা এসেছে এটার নাম হচ্ছে আলো আসবেই। আলো আসবেই গল্পটা একটা বাচ্চা মেয়ের গল্প, আলো নামে একটা মেয়ের গল্প। এই মেয়েটার গল্প হচ্ছে ওর বাবা মায়ের সম্পর্ক ডিসকানেক্ট হয়ে যায়। গ্রামের একটা মেয়ে, 11 বছরের একটা মেয়ে, এই বয়সে ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরে তো হঠাৎ করে 2 বছর পরে ওর বয়স যখন 13, তখন তার মার বিয়ে হয়ে যায়, আমেরিকাতে চলে যায় মা। তো এখন এই মেয়েটাকে, যে যার সাথে বিয়ে হয়েছে, ওই ভদ্রলোক এই বাচ্চাটাকে আমেরিকায় নেবে না, সে শর্ত দিয়ে দিয়েছে। তখন এই মেয়েটা নানির কাছে বড় হয়। নানির কাছে বড় হতে হতে এক সময় নানি একদিন গভীর রাতে স্ট্রোক করে ওর সামনে মারা যায়। তো ওর আসলে আর কেউ থাকে না। হ্যাঁ, তো মানে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, আমার খুবই কাছের একটি গল্প। হ্যাঁ, তো পরে এই মেয়েটা পরবর্তীতে অনেক স্ট্রাগল হচ্ছে, ওর আসলে কেউ নেই, ও কার কাছে যাবে। একটা পর্যায়ে একজন শিক্ষক দম্পতি তাকে দত্তক নেয়। হ্যাঁ, দত্তক নেওয়ার পরে যেটা হচ্ছে, ওই শিক্ষক দম্পতির যেই ওখানে তার যে মার কাছে সে বেড়ে উঠছিল, ওই মা একজনের সাথে পরকীয়া করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে এই মেয়েটার মানে এলাকায় খুব মানে অর্থাৎ খুব রিউমার ছড়ায়। তো পরবর্তী এই মেয়েটার একটা বিয়ে ঠিক হয়, বিয়ে ঠিক হওয়ার পরে এই বিয়েটা ভেঙে যায়, যে এই মেয়েটা তো আসলে ওই শিক্ষকের মেয়ে না। হ্যাঁ, একটা পর্যায়ে গিয়ে ও ঢাকা শহরে যায়। শহরে যাওয়ার পরে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য, হ্যাঁ, যাওয়ার পরে ওখানে গিয়ে আরেকটা ঘটনা ঘটে কি, যে হঠাৎ করে ওই দিন হরতাল ডাকে, হুট করে গাড়ি ঘোড়া বন্ধ। তো ও কি করবে, এখন বাবাকে ফোন দিয়েছে, বাবা বললো যে তুমি একটা ইয়েতে উঠে যাও, হোটেলে উঠে যাও, একটা বোর্ডিংয়ে উঠে যাও। ও বোর্ডিংয়ে ওই রাতে থাকার জন্য উঠেছে, পরদিন গাড়ি চললে বাড়ি যাবে। ওই রাতে হোটেলে রেট দেওয়া হয়, ওকে প্রস্টিটিউট হিসেবে অ্যারেস্ট করে নিয়ে যায়। হ্যাঁ,
কঠিন একটা হ্যাঁ জীবনের এটা গল্প আসলে। কিন্তু যেটা হয়েছে আমি এই গল্পটা দিয়ে নাটক করতে চাই, কিন্তু অনেকে মানে এখনো কেউ সাড়া দেয়নি। আমার খুব আচ্ছা। খুব পছন্দের একটা গল্প। বাহ। আমরা আসলে অনেক কমার্স চাই তো, হ্যাঁ, তো কমার্স চাইতে গিয়ে দেখা যাচ্ছে যে আমি যে গল্পটা লিখতে চাই সেটা পারি না, আর যেটা লিখছি হয়তো দেখা যাচ্ছে এটা আমার খুব বেশি পছন্দ না। হ্যাঁ, যেহেতু আমি প্রফেশনাল লিখছি, প্রফেশনাল খাতিরে আমাকে লিখতে হচ্ছে। জি, এবং যেহেতু আপনি এই গল্পটা বলতে বলতে আসলে ইমোশনাল হয়ে যাচ্ছিলেন, আমি আপনাকে ইমোশনাল করতে চাই না, তাও একটু যদি স্মৃতির কথা শুনতে চাই। 2024 সালের 15ই নভেম্বর আপনার মা শ্রদ্ধেয় পারুল বেগমকে আপনি হারিয়েছিলেন। মাকে বলা হয়নি এমন কোনো কথা আছে যার জন্য এখনো আফসোস করেন আপনি? মায়ের কথা বলতে গেলে যেটা হলো যে মা আমাদের জীবনে, আমার বাবা তো আসলে রোজগার করে এনে দিতেন, হ্যাঁ, তো মানুষ করেছেন মা। হ্যাঁ। পিটিয়ে হোক, শাসন করে হোক, আমাদের খেলতে যেতে দিতেন না। তো উনি চাইতেন আমরা এই লেখাপড়া করে, হ্যাঁ, লেখাপড়া করে আর অন্য কিছু না করি, লেখাপড়াটা ঠিক মতো করি। তো 2001 সালে আমাদের জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেল কি, যে আমার আম্মা অ্যাক্সিডেন্ট করেছিল, ওনার হাতের এখানে ভেঙে গেছে, এবং ভেঙে যাওয়ার পরে রং ট্রিটমেন্টে ওনার হাতের এখান থেকে এই পর্যন্ত পুরোটা পচে গেছে। হ্যাঁ, ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন হয়ে যাওয়ার পরে ওনার এখানে মাংস সব হাড়ের উপর থেকে রগ আর হাড় রেখে মাংস পুরোটাই কেটে ফেলে দিতে হয়েছে, শরীরের বিভিন্ন জায়গা থেকে চামড়া তুলে এনে এখানে পেস্ট করা হয়েছিল। খুব কঠিন একটা ট্রিটমেন্ট গেছে, এবং উনি প্রায় 2 মাসের মতো সেন্সলেস ছিলেন। এই কন্ডিশনে মার যেদিন তৃতীয় অপারেশন, ওই দিন আব্বা স্ট্রোক করে। তো আব্বা তো গ্রামে গেছিল, আব্বা স্ট্রোক করে গ্রামে। স্ট্রোক করার পরে আমি যখন খবর পেলাম, আমি বাড়িতে গেলাম। আমার শুধু একটা বোন ছিল আব্বার কাছে। তো আমি বাড়িতে গেলাম। বাড়ি থেকে ওই সময় 2001 সালে তো আমার হাতে ফোন ছিল না। হ্যাঁ, আমার বাসায় ল্যান্ড ফোন ছিল, কিন্তু ফোন তখনও নেওয়া হয়নি, হ্যান্ড এই মোবাইল। তখন আমি বাড়ি থেকে বের হয়েছি, যেহেতু আম্মা হসপিটালে, আম্মার অপারেশন, আমার অন্য ভাইয়েরা আম্মার কাছে আছে, বড় বোন আছে আর ছোট বোন আছে আম্মার কাছে। আমি ঢাকায় বের হয়েছি, ওদেরকে ল্যান্ড ফোনে খবর জানিয়েছে যে তোমরা, আব্বার এই অবস্থা, তোমরা বাড়িতে আসো, আমি আম্মার কাছে যাই, আব্বার এখানে থাকা লাগবে আব্বার কাছে। আমি বাড়ি থেকে বের হওয়ার 20 মিনিট পরে আব্বা মারা গেছে। তো আমি যেটা হয়েছে যে আমি ঢাকা আসার পরে, আমি ওই দিন আব্বার কবর হয়ে যাওয়ার পরে আমি খবর পেয়েছি। আমার ছোট 2 ভাই ঢাকা থেকে বাড়িতে যাওয়ার পথে ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। রাত 10টা বেজে গেছে। এরপরে গ্রামের মানুষ আব্বাকে কবর দিয়ে দিয়েছে। আমরা বাইরে কেউ কবর পাইনি, জানাজা কবর পাইনি। তো আম্মা 4.5 মাস পরে, আম্মা যখন হসপিটাল থেকে রিলিজ করেছে, আম্মা হসপিটালে জিজ্ঞাসা করতো যে কিরে তোর আব্বা কোথায়। আব্বা যে মারা গেছে, আমরা ডাক্তার নিষেধ করেছি ওনাকে জানাবেন না, আম্মাকে জানাতে পারেনি। 4.5 মাস পরে হসপিটাল থেকে রিলিজ করার পরে আম্মাকে যখন গ্রামে নিয়ে গেলাম, তো আম্মা এর মধ্যে হয়তো বুঝেছে কিছু, কিন্তু তখন আব্বাকে খুঁজতেছে আর কি। তো 4 মাস পরে আম্মা বুঝতে পারলো যে আব্বা মারা গেছে। তো আম্মা মারা গেছে। আমার মারা যাওয়াটা, উনি খুব সুস্থভাবেই হাঁটামোটার মধ্যে মারা গেছে। উনি আসরের নামাজ পড়ার জন্য ওযু করতে গেছে বাথরুমে, ওখানে স্ট্রোক করেছিল। তো দরজা ভেঙে বের করার পরে হসপিটালে নেওয়ার পরে দেখি যে না, আম্মা নেই। তো আম্মার টেক কেয়ার করার চেষ্টা করেছি একদম জীবনের শেষ দিন পর্যন্ত। যেমন আম্মা যেদিন মারা গেল, পরের দিন ওনার চোখের অপারেশন হওয়ার কথা ছিল, তো কিন্তু হয়নি। তার একদিন আগেই মারা গেছে, এবং মোটামুটি সুস্থভাবে উনি দুনিয়াতে, এবং চেষ্টা করেছি মায়ের যত ভালো রাখার জন্য। 85 বছর বয়স পেয়েছে আম্মা। যাক আল্লাহ, আম্মা কখনো শারীরিক কষ্ট বা যেগুলো ভালো ছিল, ভালো থাকা অবস্থায় দুনিয়াতে থেকে হেঁটে হেঁটে চলে গেছে। কিন্তু সেই কষ্টের জায়গাটা, আফসোসটা আসলে আপনার মায়ের জন্য চেষ্টা করেছি, মাকে অনেক কিছু করার জন্য, কিন্তু বাবার জন্য তেমন কিছু করতে পারিনি। হ্যাঁ, বাবার জন্য তেমন কিছু করে, বাবা তো ধরেন আমাদের সমাজে বাবাদের যেই অবদান, যে চাপা কষ্ট থাকে, বাবাদের অবদানটা সন্তানরা বাবা মারা যাওয়ার আগে টের পায় না। তো বাবা মারা যাওয়ার পরে টের পায়, হ্যাঁ, বাবার আসলে অবস্থানগুলো কি ছিল, বাবা কতটা করেছে। বাবা বেঁচে থাকতে মায়েরটা বোঝা যায়, মায়েরটা অনেকে আমরা নানাভাবে মায়ের গল্প, উপন্যাস, নাটক দেখে মায়ের প্রতি আমরা যে ইমোশন হই, বাবাকে নিয়ে সাহিত্য, গান খুব কম হয়েছে, যার কারণে ইমোশনটা কিন্তু বাবা হারানোর পরে নিজে নিজে ভেতরে ফিল হয় বাবার কথাটা।
হ্যাঁ বাবা আমাকে এই করেছে, আমার জন্য এই ত্যাগ করেছে, বাবার এই জায়গাগুলো তখন ফিল হয়, বাবা পৃথিবীতে থাকা অবস্থায় ফিল হয় না, আমি অন্তত ফিল করিনি। সন্তান হিসেবে আসলে আপনি যতটুকু পেরেছেন জীবিত থাকা অবস্থায় আপনি করেছেন, নিশ্চয়ই তারা আপনার জন্য দোয়া করছেন। চেষ্টা করেছি এবং মার যাতে কখনো অযত্ন অবহেলা না হয়, যেহেতু আমরা 4টা ভাই, তো যার কারণে সব ভাইরা চেষ্টা করেছে এবং আমাদের ওনার ছেলের বউরাও চেষ্টা করেছে মাকে একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত দেবেন। আমরা মাকে কখনো কাছ থেকে দূরে দূরে রাখিনি, একেবারে সবসময় আমাদের কাছে কাছে রেখেছি। এবং আমি আসলে চাইনি আপনাকে ইমোশনাল করতে এবং আসলে নিজেও ইমোশনাল হতে, কিন্তু বিষয়টা যখন বাবা মার তখন খুব সেনসিটিভ, বিষয়টা আসলে আমাদের মনের হৃদয়ের খুব কাছের। কিন্তু যেটা বলছিলাম যে আসলে তারা যেখানেই আছেন ভালো আছেন, আপনি তাদের দোয়ায় আছেন, ভালোবাসায় থাকবেন আপনি সবসময়, সেটাই প্রত্যাশা, এবং ভালো ভালো কাজ উপহার দিবেন। তবে যেহেতু আসলে আমাদের শোয়ের শেষের দিকে যখন থাকি আমরা, তখন একটু চটপটে কিছু প্রশ্নে যাই, তো সেইখান থেকে একটু আমরা যদি আসি আপনার মনটা একটু ভালো হয়ে যাবে, কারণ আপনার কিছু নাটকের নাম দিয়ে আমি আপনাকে চটপট কিছু প্রশ্ন করব, একদম সময় না নিয়ে খুব কম সময়ে ভেবে সেগুলোর অ্যান্সার দিতে হবে। শেষ কবে এবং কাকে বলেছিলেন চলো বৃষ্টিতে ভিজি? আমি মনে হয় এত রোমান্টিক না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথম কবে 5 স্টার হোটেলে থেকেছিলেন? এটা হলো 2018 সালে নেপালে একবার, আর হলো 2022-এ থাইল্যান্ডে। মেহমান হয়ে কার বাসায় যেতে ইচ্ছে করে? মেহমান হয়ে শ্বশুরবাড়ি যাই মাঝে মধ্যে। আচ্ছা, আপনার প্রথম প্রেমের কুলখানি কিভাবে দিয়েছিলেন? ওটা হয়েছিল স্কুল মানে ক্লাস 9-এর সময়। ছোটবেলায়? হ্যাঁ, ক্লাস 9-এর সময় ক্লাসমেট ছিল, বিয়ে হয়ে গেছে। কি দেখে রক্ত গরম হয় আপনার? অসঙ্গতি এবং মিথ্যা কথা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এর পরের লাইন কি? বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কখনো বিয়ের জন্য ঘটক পাখি ভাইয়ের কাছে গিয়েছিলেন? পাখি ভাইয়ের কাছে গিয়েছিলাম এবং ওটাকে কেন্দ্র করে ঘটক বাকি ভাই নামে 2010, 11, 12 3 বছর ব্যাপী অনেক বড় একটা সিরিয়াল লিখেছিলাম। আচ্ছা, ওকে। অনেক পপুলার হয়েছিল জি নাটকটি জি। তখন। নানা রঙের মানুষের সঙ্গে আপনার মিশতে হয়, কোন ধরনের মানুষ আপনি এড়িয়ে চলেন? হিপোক্রেট। এই ধূসর পৃথিবীতে আপনার দেখা সেরা 3জন সাদা মনের মানুষ যাদেরকে আপনি ভীষণ ভালোবাসেন? আমার ওয়াইফ আছে এই তালিকায়, বাহ। আমার মা ছিলেন, আমার ডিরেক্টর অরণ্য আনোয়ারও অনেকটা তার মাঝে, সাদা আমি মনের মাহফুজ ভাইয়ের মধ্যে আমি পেয়েছি। আপনার স্ত্রী কতটা জামাই পাগল? অল্প বিস্তর। অল্প বিস্তর? সে আসলে যেটা যে ভালোবাসাটা মানে প্রকাশ করতে চায় না, কিন্তু আমি বুঝি তার কিছু কর্মকাণ্ডে যে হ্যাঁ সে আমাকে আসলে ভেতর থেকে অনেক ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না। যে এটা আমার ক্ষেত্রেও ঘটে, আমি তাকে প্রকাশ করতে চাই না, বাট আকার ইঙ্গিতে কাজের মাধ্যমে আমি চেষ্টা করি তাকে আমার ভালোবাসার বিষয়টা বোঝানোর জন্য। তবে আসলে ভালোবাসা যতটা প্রকাশ করা যায় ততই ভালো। চমৎকার একটা আড্ডা দিলাম, গল্প করলাম। অসংখ্য ধন্যবাদ বিনোদন সারাদিনে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং ধন্যবাদ মাছরাঙ্গা টেলিভিশনকে, ধন্যবাদ মাছরাঙ্গার সকল শ্রেণীর দর্শককে।